প্রীতম হাসান ভালো সুর করে এবং ভালো একজন সুরকার, কিন্তু প্রীতম হাসানের মধ্যে আমি আমাদের অনিরুদ্ধ রবিচন্দ্রনের একটা আকস্মিক প্রভাব দেখতে পাই সব সময়ের মধ্যে। যে একটা আমি এই যে চাঁদ মামা চিমটি দিয়ে যায় এই গানটা শুনতে গিয়ে আমার বিস্টের সেই বিখ্যাত গানগুলোর কথা মনে পড়ে যাচ্ছিল, যেগুলো থালাপতি বিজয়কে নিয়ে বানিয়েছিল অনিরুদ্ধ রবিচন্দ্রন। তো এক্স্যাক্টলি সেই জায়গা থেকে দাঁড়িয়ে গানটা তো দুর্ধর্ষ হয়েছে, গানটার পারফরমেন্স দুর্ধর্ষ হয়েছে। নুসরাত জাহান কে দিয়ে প্রথম আইটেম বোধহয় এটা, না নুসরাত জাহান বোধহয় এর আগেও আইটেম করেছে, আমি ঠিক ভুলে যাচ্ছি। আসলে নুসরাত তো এখন আর ছবি সেরকমভাবে করছে না, বা একটা আমাদের এখানে একটা রাজনৈতিক কেরিয়ার বিল্ড আপ করতে গিয়ে প্লাস তার ব্যক্তিগত জীবন নিয়ে অনেক কাটাছেঁড়া হওয়ার পরে কোথাও যেন আমাদের এখানকার ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে নুসরাত একটুখানি ব্যাক ফুটে চলে গেছে। কিন্তু তবু নুসরাতের এই যে এই শাকিব খানের এই ছবির গানের মাধ্যমে, আইটেম সঙ্গের মাধ্যমে ফিরে আসা, এই জায়গাটা আমার খুব ভালো লাগলো। কারণ এই দেখুন, নুসরাত একটা সময় প্রচুর হিট দিয়েছে আমাদের এখানে, আমাদের কলকাতার বুকে প্রচুর হিট দিয়েছে। সে দেবের সাথে মিলে, বা সে অন্য রকমের সিনেমাও করেছে, সে ব্রাত্য বসুর সিনেমাও করেছে। তো এক্স্যাক্টলি সেই জায়গা থেকে দাঁড়িয়ে নুসরাতের ফিরে আসাটা প্রয়োজন। কারণ তিনি একটা সময়কার খুব নাম্বার ওয়ান একজন হিরোইন হয়ে গেছিল 2015-16 সালে। সেই সময়টা পরপর 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 তার সিনেমা আসছিল, এবং হঠাৎ করে তার রাজনৈতিক পলিটিক্যাল কেরিয়ার বিল্ড আপ করতে গিয়ে এবং তার ব্যক্তিগত জীবনের কিছু কাটাছাড়া করতে গিয়ে তার কেরিয়ারটা ডাউন হয়ে যায়। তো যাই হোক, আমি যে বক্তব্যটায় আসছিলাম, চাঁদ মামা চিমটি দিয়ে যায় এই গানটার মধ্যে যে গ্র্যান্ডারটা, যে প্রেজেন্টেশনটা হয়েছে, উড়াধুরার মতনই প্রেজেন্টেশনটা হলো, অনেকটা তুফানের উড়াধুরার মতনই। তো এখানে যে ব্যাকস্টেজ পারফর্মাররা ছিল তারাও কিন্তু খুব ভালো পারফর্ম করেছে। এবং তার সাথে সাথে শাকিব খান যত বয়স বাড়ছে তত কিউট হচ্ছে, তত ইয়ং হচ্ছে, এবং শাকিব খান তত নিজেকে নিয়ে রিসার্চ করার চেষ্টা করছে। কিন্তু ঘটনা হচ্ছে কি জানেন তো, শাকিব খান নিজেও জানে যে শাকিব খান যদি এবার দাগির মতন গল্প করতে যায়, বা শাকিব খান যদি চক্কর 302-এর মতন গল্প করতে যায়, তার ফ্যানরাই হয়তো সিনেমাটা দেখবে না। কারণ প্রত্যেকটা অভিনেতার মনের ভেতরেই না নিজেকে এক্সপ্লোর করার ইচ্ছা থাকে নানা রকম নতুন নতুন চরিত্রে, যেটা কিন্তু সাকিব খান গত বছর দরদ সিনেমাটার মাধ্যমে করলো, কিন্তু তার ফ্যানরাই নিল না দরদ সিনেমাটা চললো না সেরকম ভাবে। তো এক্স্যাক্টলি শাকিব খান কিন্তু সেই জায়গা থেকে দাঁড়িয়ে কি করবে বলুন? নিজেকে নিয়ে তো রিসার্চ করার বা এক্সপ্লোর করার ইচ্ছা থাকলেও সে করতে পারবে না, কারণ তার সুপারস্টারডাম তাকে বাধা দেবে, যেটা আমাদের শাহরুখ খান হয়েছিল। শাহরুখ খান কিন্তু রিসার্চ ওয়ার্ক করতে গেছিল। তো রিসার্চ ওয়ার্ক করতে গিয়ে জিরো ফ্যানরাই তার নিল না। আমি নিজে শাহরুখের ফ্যান, সেখানে দাঁড়িয়ে আমি নিজে জিরো, প্রথম সিনেমা শাহরুখের জীবনের প্রথম সিনেমা জিরো, আমি আধ ঘন্টা দেখার পর আমি হল ছেড়ে বেরিয়ে চলে এসেছিলাম। তো আমি সিনেমাটা দেখতে পারিনি, কারণ শাহরুখকে ওই অবতারে, ওই চরিত্রে আমি নিতে পারিনি। তো এক্স্যাক্টলি এইটাই হয় আর কি, একটা রিসার্চ ওয়ার্ক একটা ফ্যানরা নিতে পারে না, দর্শকরা নিতে পারে না। তো যার জন্যই শাকিব খানকে একই ধরনের গল্প করে যেতে হয়, বা একটা, যদিও বরবাদ এখানে ব্রুটাল, এবং এবছর যেহেতু তার অন্তরাত্মা বেরোচ্ছে, কিন্তু প্রীতম হাসানের সুরটার মধ্যে আমি গুলো সুরের প্রাধান্য পেলাম। আমি যে বারবার বললাম অনিরুদ্ধ রবিচন্দ্রনের একটা প্রভাব, বিস্তর একটা প্রভাব তার মধ্যে আমি দেখতে পাচ্ছি বা দেখতে পেলাম। যদিও এই প্রভাবগুলো কাটিয়ে উঠে যদি নিজস্ব স্বকীয়তা একটা নিয়ে আসে, কারণ অনিরুদ্ধ রবিচন্দ্রনের ওপরও একটা সময় কিন্তু এ আর রহমানের প্রভাব ছিল। সে কিন্তু ধীরে ধীরে নিজেকে সেই জায়গাটা থেকে বের করে নিয়ে এসে নিজের একটা মৌলিক জায়গা তৈরি করেছে। তো আমিও আশা করব প্রীতম হাসান আগামী দিনে নিজের একটা মৌলিক জায়গায় তৈরি করবে, যেখানে এই বরবাদ সিনেমাতে নিঃশ্বাসের মতন একটা ভয়ঙ্কর গান জিএম আশরাফ বানিয়ে দিয়েছে। তো সেখানে দাঁড়িয়ে প্রীতম হাসানেরও এবার ডিফারেন্ট কিছু ভাবা উচিত, একটু অন্য ধরনের ভাবা উচিত। বাদ বাকি গান দুর্ধর্ষ, প্রেজেন্টেশন দুর্ধর্ষ, শাকিব খানের হ্যাপি বার্থডে, শাকিব খান মেগাস্টার, শাকিব খানের হ্যাপি বার্থডে। তো এক্স্যাক্টলি জুড়ে থাকুন আমার চ্যানেল এবং পেজের সাথে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।